বাচ্চারা ভালো হতো কিন্তু একটু জোরে সবাই মিলে একসাথে পড়াশোনা কেমন চলছে? এই উদ্দীপনা, এত উত্তেজিত সবাই তোমরা, শুনেই অবাক যে এত সুন্দরভাবে। আরো একবার আমার এই উচ্ছ্বাসটা আরো একবার চাই। আর তোমরা বসে আছো কেন, দাঁড়িয়ে আছো কেন? বসো। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, আরো একবার পড়াশোনা কেমন চলছে? টিচাররা বকা দিচ্ছে, মার দিচ্ছে? পড়াশোনা যে করে তার কি হয়? সে গাড়ি ঘোড়া চড়ে, ভালো ভালো কাপড় জামা পরে, ভালো ভালো খাবার খায়। আর পড়াশোনা না করলে কি হয়? একটু জোরে বলে দাও, কি হয়? ওই যে বলছে, কে বলছে? হাত তোলো তো। যে পড়াশোনা করে না সেই বলছে, যে করে না সারা বছর সে বলছে। দেখি বলুন, কি হয় সারা বছর পড়াশোনা? ওই যে করে না, হাত তুলেছে। বলো, দাঁড়াও, পড়াশোনা করলে কি হয়, না করলে কি হয়? হ্যাঁ, সারা বছর কষ্ট পায়। আর কি করে? সে গাড়ি ঘোড়া চড়তে পারে না, ভালো ভালো খেতে পারে না, আর কি করতে পারে না? ভালো মানুষ হওয়ার জন্য আমাদের পড়াশোনা করতে হয়, তাই তো? একদম, বস পড়ো। সবাইকে বলে দেবে যাওয়ার পর, ঠিক আছে? আমাদের যখন মানসিক এবং শারীরিক বিকাশ করছে, তখন আমাদের যে অঙ্গগুলো বড় হয়, শরীরে যে যে অঙ্গগুলো বিকাশ করছে বা বিকশিত হচ্ছে, সেই অঙ্গগুলোর সম্বন্ধে জানতেও কিন্তু আমাদের নানা রকম কৌতূহল যায়। কি তাই তো? আমরা যখন বড় হচ্ছি, আমাদের মানসিক বিকাশ হচ্ছে, যেটা আমরা বলি অ্যাডোলেসেন্ট পিরিয়ড, অর্থাৎ বয়স সন্ধিকাল। এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আমরা কি কি ভুল করতে পারি তার একটা ছোট্ট ব্যাখ্যা আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। প্রথম কথা, আমরা যখন বড় হচ্ছি তখন আমরা নানা রকম ভাবে সহজেই এখনকার দিনে, মানে 21st সেঞ্চুরি আমরা যেটাকে বলি, মানে যেখানে আমরা সবকিছু বিশ্বের সমস্ত খবর একটা মোবাইল ফোনের মাধ্যমে জানতে পেরে যাই। আজকে এখানে কি হচ্ছে, কালকে দিল্লিতে কি হচ্ছে, তারপরে বম্বে কি হচ্ছে, তারপরে সারা বিশ্বে কি হচ্ছে, রাশিয়া কি হচ্ছে, ইউক্রেনে কি হচ্ছে, জার্মানিতে কি হচ্ছে, পোল্যান্ডে কি হচ্ছে, সমস্ত কিছু একটা ফোনের মাধ্যমে জানতে পারি। এটা স্মার্টফোন থাকলেই আমরা সমস্ত কিছু আপডেট সেই ফোনের মধ্যে দিয়ে পাই। কিন্তু এই স্মার্টফোনটা আমাদেরকে কতটা ক্ষতি করতে পারে, কতটা কি কি এর ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধা রয়েছে, সেগুলো কি আমরা জানি? কতজন জানো? এখানে একজন মানে যারা জানো কি কি অসুবিধা রয়েছে, একজন হাত তোলো। আমি একটা অসুবিধা বলতে চাই, একটা কি অসুবিধা? এই স্মার্টফোনটা, এই ফোনটার মধ্যে দিয়ে আমরা সমস্ত কিছু, বিশ্বের সমস্ত সংবাদ, বিশ্বের সমস্ত খবর জানতে পারি। এইটার একটা অসুবিধা আমি কি জানতে পারি? তোমরা কি বলতে পারবে এটা থেকে কি কি অসুবিধা হতে পারে? অতিরিক্ত আমরা স্মার্টফোন ব্যবহার করছি, বা অতিরিক্ত ফোনের প্রতি আমাদের ঝুঁকি বাড়ছে, ব্যবহার করছি, সেই ফোনটা ব্যবহার করতে 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 আমাদের মনটা সারাক্ষণ এই ফোনের মধ্যে, আমার জীবনটা এই ফোনের মধ্যেই আটকে আছে। যেমন ধরো, তুমি ফোনটা ঘাটছো বা তুমি ফোনে একটা গেম প্লে করছো, তুমি একটা গেম খেলছো বা গেমিং অ্যাপে রয়েছো, তখন তোমার বাড়ি থেকে হয়তো 4-5 জন তোমার সাথে দেখা করতে এসছে। তুমি হয়তো কথা বলছো, কিন্তু তোমার মনটা এরকম ফোনের দিকে, যেমন এরকম আমাদের সাথে সবার সাথেই হয়। কিরে পিঙ্কি, ভালো আছিস? ডাকছে। হ্যাঁ, খেয়েছিস? মাংস ভাত। কি খেয়েছিস? মাংস ভাত, আলু ভাজা, ডাল। ডাল, মাংস ভাত, আলু ভাজা, মানে আমাদের ডাল আলু ভাজা আগে খাই, মাংস ভাত আগে বলছে কেন? কারণ সে ফোন দেখছে। স্বভাবতই কি হয়, মানুষ সামাজিকভাবে পিছিয়ে পড়ছে, অর্থাৎ সোশ্যালাইজ করতে পারছে না। দ্বিতীয়ত, অতিরিক্ত ফোন ব্যবহার করার
ফলে মস্তিষ্কের বিকাশ বন্ধ হয়ে যায়। মস্তিষ্কের বিকাশ কেন বন্ধ হয়ে যায়? কারণ আমাদের নার্ভগুলো, আমাদের কোষগুলো ধীরে ধীরে ফোনের মধ্যে যেহেতু আমাদের একটা উচ্চ রেডিয়েশন আছে, সেই রেডিয়েশনের ফলে আমাদের মস্তিষ্কের বিকাশ ধীরে ধীরে ব্যাহত হয়। আমাদের চোখের ভেতর আমাদের যে রেটিনা রয়েছে তার মধ্যে যে আমাদের জল মানে আমাদের তরল পদার্থ রয়েছে, যেটার জন্য দেখতে যখন আমরা চোখ খুলি ঘুম থেকে উঠে চোখের মধ্যে একটা আঠা ভাব আমরা দেখতে পাই, তাই তো? যেটার জন্য আমাদের চোখটা নর্মাল থাকে। আমরা চোখের পর্দাটা কত সেকেন্ডে ফেলি কেউ বলতে পারবে? কত সেকেন্ডে আমরা চোখের পাতা ফেলি বলো, তোমরা বলো। ম্যাক্সিমাম সবচেয়ে বেশি কত সেকেন্ডে আমরা চোখের পাতা ফেলি কেউ বলতে পারবে না? তোমরা এখন কেউ চোখের পাতা ফেলছো না? ম্যাক্সিমাম 5 থেকে 6 সেকেন্ডে আমরা চোখের পাতা ফেলি। তাহলে আমাদের চোখের ভেতরে যে তরল পদার্থটা রয়েছে সেটা ধীরে ধীরে যদি শুকিয়ে যায় তাহলে আমরা চোখে দেখতে পাবো না। আমাদের কি হতে পারে? দৃষ্টিশক্তি আস্তে আস্তে চলে যাবে। অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে মায়োপিয়া রোগ হতে পারে। খুবই ভালো। এটা কেউ বিশ্লেষণ করবে যে মায়োপিয়া রোগ কি? এটা কি কেউ বিশ্লেষণ করতে চায় যে মায়োপিয়া রোগ কি? যদি আর কেউ হাত তুলবে। আচ্ছা, তাহলে কি কেউ বোঝেনি? তাহলে কি আবার বলবো? না কেউ কি বোঝেনি? তাহলে কি আবার বলবো? না কেউ বলতে চাইছো কিন্তু বলতে পারছো? তুমি যে হাত তোলো সবসময়, তুমি বলবে। আসো, এদিকে এসো, চলে এসো। তুমি পড়াশোনা কম করো, তোমাকে দেবো। আসো। এখন যেটা বললেন সেটা আমি একটু বুঝতে পারিনি। মায়োপিয়া রোগ কি সেটা তুমি বুঝতে পারো এখন বলে না, যখন বসে বললাম। তো মায়োপিয়া রোগটা আমরা মেনলি দেখতে পারি যে আমরা যখন কোনো ফোন ইউজ করছি বা কোনো যন্ত্র ইউজ করছি বা কম্পিউটার ইউজ করছি, সেখানে একটা চোখের ভেতরে যে তরল পদার্থটা রয়েছে সেই তরল পদার্থটা দীর্ঘক্ষণ কোনো ইলেকট্রনিক্স বস্তু বা ফোনের মধ্যে যে রেডিয়েশন রয়েছে সেই রেডিয়েশন যখন আমাদের চোখে রিফ্লেক্ট করছে, মানে চোখে যে প্রেশার দিচ্ছে। এই যে চশমা পরে আছো, তোমার পাওয়ার আছে তো কত প্লাস? তাহলে তুমি যখন ফোন অতিরিক্ত সময় ধরে ফোনটা দেখতে চেষ্টা করছো, তোমার একটা সময় গিয়ে চোখটা মনে হয় না একটু কটকট করছে, বা মনে হয় একটু না, যেটা হচ্ছে সেটাই বলবে যে চোখটা কটকট করছে বা চোখটা মনে হচ্ছে যে একটু আমার অসুবিধা হচ্ছে, বা আমি এতক্ষণ ধরে কোনো যন্ত্রের সামনে চোখটা দেখতে পাচ্ছি না, একটু পরে আবার করতে চাই, এরকম কিছু। তো চোখের ভেতরে যে তরল পদার্থটা রয়েছে সেই তরল পদার্থটা ধীরে ধীরে যখন শুকিয়ে আসছে, দীর্ঘক্ষণ কোনো ইলেকট্রনিক্স বস্তু যেমন কম্পিউটার, মোবাইল বা অন্য কিছু হতে পারে, সেই বস্তুটি ব্যবহার করার ফলে চোখের মধ্যে যে তরল পদার্থটা শুকিয়ে গিয়ে দীর্ঘক্ষণ চোখটা যে শুকনো হয়ে যাচ্ছে বা ড্রাই হয়ে যাচ্ছে, সেই রোগটাকে ধীরে ধীরে মায়োপিয়া বলা হয়, যেটা সেটা বিশাল আকার ধারণ করে। এবার সবাই বুঝতে পেরেছো? এবার জোরে বলো, সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, তুমি বুঝতে পেরেছো? তুমি কি বুঝতে পেরেছো? এবার বুঝতে পেরেছো? বলো। তাহলে প্রশ্নটা কি ছিল? আর বহুবিবাহ? বাল্যবিবাহ রোধ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সতীদাহ প্রথা রোধ করেছেন কে? সতীদাহ প্রথা রোধ করেছেন কে? পড়াশোনা মারছে না, ঘাবড়ে গেছো? কে বলতে পারবে না? সে কি? এসো, এদিকে এসো, এদিকে এসো, চলে এসো। রাজা রামমোহন রায়। একটা জোরে হাততালি। বাল্যবিবাহকে রোধ করেছেন বা বহুবিবাহকে চালু করেছেন? তোমার কোন ক্লাস? তোমারও 7, 8। কেউ বলতে পারবে না এখানে? কেউ বলতে পারবে না? যেটা ভুল হয়ে বলো। বাল্যবিবাহ বলেছে?
বহু বিবাহকে চালু করেছেন। যিনি চালু করেছেন তিনি প্রথম নিজের সন্তানের অর্থাৎ নিজের পুত্রবধূর প্রথম বিবাহ দিয়েছিলেন। এতটাও বলে দিলাম, বলো। নিজের পুত্রবধূ বিবাহ দিয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একটা জোরে হাততালি ওর জন্য। ও কিন্তু দুটো প্রশ্নের উত্তর দিয়েছে। সঠিক। তোমার নামটা একটা বলো। সুনিয়া হাসদা। সুনিয়া হাসদা। আর ও ঠিক বলেছে একটা, আর ও রাজা রামমোহন রায়টা বলেছে। তো সবার জন্য একটু জোরে হাততালি। আর ও যে বলেছে পড়াশোনা করে না, ওর জন্য কেউ হাততালি দেবে না, পড়াশোনা সত্যিই করে না। ওকে আরো পড়তে হবে না, হাততালি দেবে না, ওকে আরো পড়তে হবে। এই যে মায়াবিয়া, আমি পরের বার এলে তোমার থেকে আমি মায়াবিয়াটা শুনতে চাই। এর পরের বার আরো কঠিন প্রশ্ন হবে, ঠিক আছে? ঘাবড়াবে না। একজন মহিলা, স্বাধীন ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তিনি একজন মহিলা। মহিলারা আজকাল বিমান চালায়, মহিলারা শিক্ষিকা, মহিলারা ডাক্তার, মহিলারা নার্স, মহিলারা সর্বস্তরে এগিয়ে। তাহলে আমরা কেন তাড়াতাড়ি বিয়ে করে নিজেদের জীবনটা রান্নাঘরের মধ্যে আটকে রাখবো, আর সারা জীবন কোলে দুটো বাচ্চা এবং হাতে হাতা খুন্তি নিয়ে কারোর সংসারে দাসী হয়ে থাকবো? কারো কি ভালো লাগবে যে আমরা এই যে পড়াশোনা করে পিঠে এত বইয়ের বোঝা নিয়ে যে সারাদিন এই এতটা সময় ধরে যে ঘুরলাম বা এতটা সময় ধরে যে পড়াশোনা করলাম, তারপর হেসেলে গিয়ে মুখ বুঝে কোনো একটা রান্নাঘরের কোণে সারাদিন সবার জন্য রান্না করব? কারো ভালো লাগবে এটা? কারো ভালো লাগে? লাগে না তো? তাহলে স্বাবলম্বী হব। আমরা স্বাবলম্বী হব, আমরা নিজেদের সুষ্ঠু গঠনের কথা চিন্তা করব, আমরা শিক্ষিত হব, আমরা অপরকে শিক্ষিতা করব, আর আমরা বাল্যবিবাহ কি করব? রোধ করব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের পুত্রবধূর প্রথম বহু বিবাহ দেন। বহু বিবাহ অর্থাৎ একের অধিক বিয়ে। যখন তিনি দেখেন যে খুব অল্প বয়সে তার সন্তান তাকে ছেড়ে চলে গেছেন, তখন তিনি নিজের পুত্রবধূকেই আবার বিবাহ দেন, যাতে তার কোনো সারা জীবনটা নষ্ট না হয়, এবং বাল্য বিবাহ রোধ করেন, যাতে মহিলারা সর্বস্তরে এগিয়ে থাকতে পারে। তাহলে আমরা আজকে দুটো টপিক থেকে কি শিখলাম? আচ্ছা, সতীদাহ প্রথা রোধ করেছে কে বললো? রামমোহন রায়, রাজা রামমোহন রায়। তুমি কোথায় গেলে? তুমি বলেছো। তুমি বলতে পারবে সতীদাহ প্রথা কি? আমরা সবাই শুনবো মন দিয়ে, এবং আমি কিন্তু প্রশ্ন করব। তাই বলছি, যারা পড়াশোনায় মনোযোগ নেই তারা ভালো করে শুনবে। সতীদাহ প্রথা কি আর কেন রোধ করা হয়েছিল? সতীদাহ প্রথা হলো তখনকার যুগের কোনো নারী, কোনো বালিকা এই 11 বছর নয়তো 6-7 বছরের মেয়ে সঙ্গে একটা বুড়ো বয়সের ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হলো। সেই ছেলে যখন মারা যাবে বৃদ্ধ হয়ে, সেই মেয়েটি তখন সেইভাবেই পড়ে থাকবে। সেই মেয়েটিকে তখন সেই ছেলেটির যে দাহ করা হচ্ছে সেখানে তাকে দাহ করা হবে মেয়েটিকেও। সেই সময় কোনো মানুষ তাকে সাহায্য করতে এগিয়ে যাবে না, তাকে ওইভাবেই মরতে হবে। এটাকেই সতীদাহ প্রথা বলা হয়েছে। আমি দেখলাম এই স্কুলে শুধুমাত্র সুনিয়া পড়াশোনা করে, তাই তো? তুমি টপ? তুমি কি টপ না? টপ কে? এখানে হাত তোলো তো। কারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হও? হাত তোলো, হাত তোলো। পেছনে সব বসে আছে, মানে আলোচনা হচ্ছে, মানে কে হাত তুলবে কে তুলবে না। হাত তুললেই প্রশ্ন, সেই জন্য আর হাত তুলছে না। তুমি বসো। খুব ভালো বললো। সুনিয়ার জন্য একটা জোরে হাততালি আবার। তাহলে সতীদাহ প্রথা আমি বলেছিলাম কি সেটা বলতে, ও বলেও দিল, এবং বলেও দিল যে সবার প্রথমে রাজা রামমোহন রায় এটি বন্ধ করেছিলেন, কারণ উনি মনে করেছেন যে যিনি যাচ্ছেন তার সঙ্গে একটা জ্যান্ত মহিলাকে পুড়িয়ে মারার কোনো মানে হয় না। আমরা কখনোই এরকম শিক্ষিত এবং এরকম সুন্দর সমাজে এমন নির্মম আচরণ করে মানুষ জাতিকে ছোট করতে পারবো না। সেই জন্য তিনি তখন কঠোরভাবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন, এবং আমাদের জন্য এক নতুন জীবন, অর্থাৎ মহিলাদের জন্য যেহেতু এই জীবন চালু ছিল, সেটাকে একটা নতুন জীবন দেন। একটা ছোট্ট কথা বলবো, দুটো লাইন শেষ করার।
হাততালি লাগবে না, চিয়ার আপ করে সবাই মিলে কাম অন। হ্যাঁ, we shall overcome, we shall overcome, we shall overcome someday. Deep in my heart, I do believe we shall overcome someday. Thank you. এবার তো জয় আসবে। সব দাঁড়িয়ে আছে হাত মেলাবে বলে রাস্তায়। আস্তে 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 পড়ে যাবে আস্তে আমি তোমরা পড়ে যাবে। আস্তে বাবু আস্তে আস্তে।